আপনি আছেন। আপনি নাই? স্বাধীন দেশে কেমন লাগতেছে? গুড। আজকে অনেক খুশি, এরকম ঐতিহাসিক দিনের সাক্ষী হলাম আমরা। তো জীবনেও ভাবি নাই যে এরকম ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পারবো। জোরে চিৎকার দিয়ে কথা বললে আবার বিআরপির কেউ কিছু না না, মনে করে। কেউ কিছু বলবে না। ওনাদের বলতাম কাকা দেশ স্বাধীন হয়ে গেছে। না, কাকাটা শুনবে না। স্বাধীন দেশে আমাদের ঐতিহাসিক মুহূর্ত, হ্যাঁ। আপনার ফিলিংস কিরকম এই স্বাধীন দেশে? আমার ফিলিংস তো মানে জাস্ট বলে বুঝাইতে পারবো না। বলে বুঝাইতে পারবো না এই কারণে হচ্ছে ওই যে আমি তো হচ্ছে খাল কেটে কুমির আনছিলাম। সেটা কিরকম? সেটা যারা বুঝার তারা বুঝে নিবে। না, খাল কেটে কুমির আনা বিষয়টা তো এখন আপনি এটা অন্যদিকে ইন্ডিকেট করে কথা না, বলছেন। যে সরকার ক্ষমতা থেকে উৎখাত হয়ে গেছে। ধরেন আপনার মতামত কি? আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে যে একটা মানুষের সাথে সম্পর্ক করলেই আপনি প্রথমে বুঝতে পারবেন না সে আসলে কেমন, তার ভালো রূপটাই আপনি দেখবেন। না, এখানে আমার একটা আমি প্রশ্ন। শেষ করি, এখানে প্রশ্নের উত্তরটা আগে শেষ আচ্ছা করি, আচ্ছা, দেন শেষ আপনি করুন। আরেকটা প্রশ্ন করেন। যেটা করছেন এটা আগে শেষ করি, অ্যান্সার দেই, তারপরে আপনি আবার প্রশ্ন করেন। আচ্ছা, দেখেন, প্রত্যেকটা মানুষ যে সম্পর্কগুলোতে বিলং করে বা নতুন একটা রিলেশনশিপে যায়, আমি সম্পর্ক দিয়ে উদাহরণটা দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো আপনি প্রথম প্রথম আপনি কারোর সাথে সম্পর্ক করতে গেলে বা আমি যদি নিজের কথা বলি, আমি আমার ভালো দিকগুলাই দেখাই। আমি প্রথমে আমার মানে একদম যে বৈশিষ্ট্য, আমার মৌলিক না বৈশিষ্ট্য সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যেই মানুষটা হচ্ছে আপনাকে আপনার সাথে সম্পর্ক করার জন্য ইল্লিগ্যাল পন্থা অবলম্বন করে, সেই মানুষটা কখনো সঠিক পথে হতে পারে না। আপনি কথা আমাকে বলতেছেন কোণঠাসা করে ফেলছেন। আমি কিন্তু স্বাধীন দেশের নাগরিক এখন। স্বাধীন দেশ আপনি- না, এটা তো দেশ স্বাধীন হচ্ছে, এটা সবার দেশ, ঠিক আছে? এখানে আচ্ছা, তো যাই হোক। পার্টিকুলারলি যে একটা কথা একজনের বলি, দেশ, একজনের আমি বাবার একটা দেশ, কথা এটা বলি, তো না। হ্যাঁ অবভিয়াসলি দেশটা কারো বাপের না, সেটাই। কারো জামাইয়েরও না, দেশটা আমাদের। আমাদের ভাইয়েরা সেই 52 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা এনে দিয়েছে, 71-এর সময় দেশটাকে স্বাধীন করেছিল। কিছু স্বৈরাচারী শাসক হচ্ছে দেশটাকে কবজা করে ফেলেছিল, সেখান থেকে আমাদের ভাইয়েরা আমরা সবাই মিলে, বিশেষ করে আমি কে আপনি কে রাজাকার রাজাকার আমরা মিলে দেশটাকে আবার আজকে স্বাধীন করলাম। এটা হলো বড় কথা। আর আরেকটা কথা হচ্ছে যে আসলে মানুষ তো ঠেকে গিয়ে শিখে, মানুষ ঠেকে গিয়েই কিন্তু আসলে শিখে। তো সেটা বলা ছাড়া আর কিছু করার নেই। আর ওই দিক থেকে কাকারা যেভাবে দেখতেছে মনে হচ্ছে যে আসলে আমার খুব বড় কোনো ইন্টারভিউ নেওয়া হচ্ছে কোনো বড় কোনো টেলিভিশন চ্যানেল থেকে। না এরকম কিছু সেটাই, না। কিন্তু রিয়েলাইজেশনের যে বিষয়টা, সে আচ্ছা, বিষয়ে কিন্তু আমরা ভালোর সাথে সাথে আমাদের মন্দটাও তো প্রকাশ করা উচিত। কারণ না হচ্ছে এই বন্ধুটা আপনার প্রকাশ করা যাবে না। কেন করা যাবে না আমি বলি। আপনাকে দেখে মানে অনেক 10 জন 20 জন বা না 100 জন সচেতন শোনেন, হওয়া। এটা এটা সচেতন হওয়ার থেকে বড় কথা হলো, দেখেন লাস্ট নির্বাচনে কে কিভাবে আসছে, সরকার গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে একদম শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, নট অনলি বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড। তো সেটার বলার অপেক্ষাই রাখে না যে আসলে এখান থেকে আপনার কি মনে হয় আজকে যে যে লাখো জামায়াত হয়েছে, দেন হচ্ছে সবাই মিলে এক দফা করছে, এখানে কি আওয়ামী লীগের লোকজন ছিল না? অবশ্যই আওয়ামী লীগের লোক আছে। Obviously ছিল। ওনারা কি নির্বাচনে অংশগ্রহণ করে ওনাদেরকে ভোট দিয়ে যে কোনো ভাবেই হোক, ওনারা কি চায় নাই? অবভিয়াসলি চাইছে। তারাই আজকে আমার মতন স্বাধীন একটা বাংলাদেশ চাইছে। স্বাধীন একটা বাংলাদেশ এখন যখন হচ্ছে আপনার, ঠিক আছে, রিয়েলাইজেশন আমার সবার কেন জানি হয়েছে। মনে হচ্ছে আপনি আমাকে কোণঠাসা করে ফেলছেন। না আপনি আচ্ছা, আমাকে একটা কোণে ফেলে, এখন তো প্রধানমন্ত্রী পালাই গেছে ভাই। এখন তো শেখ রেহানা পালাই গেছে ভাই। এখন তো সেটাই তো সব এখন তো আমাকে দিতে হচ্ছে কেন? না, শেখ রেহানা প্রধানমন্ত্রী পালায়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখন তো হচ্ছে যারা হচ্ছে ওর মানে যাদের সহায়তায় এই কুকর্মগুলা করছে দেশের পরিচালনা করার ক্ষেত্রে, এই অনৈতিক পন্থা অবলম্বন করছে, বিনা ভোটে সরকার গঠন করছে, তো তাদের তো একটা প্রায়শ্চিত্ত হওয়া উচিত, হ্যাঁ, ঠিক আছে? obviously তো কিছুক্ষণ আগে আমাদের সেনাপ্রধান কিন্তু প্রেস ব্রিফিং এ বলেছেন যে প্রত্যেকটা হত্যার বিচার করা হবে, প্রত্যেকটা অন্যায়ের বিচার করা হবে, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকারগুলো সেটাই, এখন বিচার হয় কি না হওয়ার পরে সেটা বোঝা যাবে। এখনো এই আশ্বাসটুকুতে এই কয়দিন কেউ দেয় নাই। সেই 12 তারিখ থেকে শুরু হয়েছে কোঠা বিরোধী আন্দোলন, যেটা আজকে এক দফায় এসে সফল হয়েছে, একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। এটা তো আসলে একদিনের না, সেটা একদিনে কোনোদিনই সেটাই পসিবল বলছি না। আমি, বলবো যে লাস্ট আসলে
16-17 বছরের যে আক্ষেপ, সেগুলো আজকে একত্রিত হয়েছে, গণজমায়েত হয়েছে। আমরা যখন এটা কিন্তু দেখেন, আমি একজন স্টুডেন্ট বলেন, একজন কর্মচারী বলেন, গণমাধ্যম কর্মী বলেন। একজন গণমাধ্যম কর্মী বলেন, যাই বলেন না কেন, শুধু আমি না, বাংলাদেশের 16 কোটি মানুষ মনে হয় এটা কিছুক্ষণ আগ পর্যন্ত বিলিভ করতে পারে নাই যে এটা সরকার পতনের একটা আন্দোলন হতে যাচ্ছে। সেটাই। কারণ আমাদের আন্দোলনটা মূলত ছিল কোঠা বিরোধী আন্দোলন, কোঠা সংস্কার আন্দোলন যদি আমি বলি, সেটাই সবচেয়ে ভালো শোনায় বা যৌক্তিক কথা বোঝায়। সেই কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে একের পর এক যে রাজনৈতিক চাপ, যদিও আমাদের যিনি চলে গেছেন কিছুক্ষণ আগে, উনি বলেছেন যে আমরা এটা রাজনৈতিক আন্দোলন করে ফেলেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলন আসলে স্টুডেন্টরা করে নাই ভাই। স্টুডেন্টরা নিজেদের আন্দোলনেই ছিল, সেটার মধ্যে আপনাদের ছাত্র দল, ছাত্র লীগ এগুলো ঢুকিয়ে আপনারাই আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে না নিয়ে গেছেন। এখন আর লেবু বেশি চিপলে ভাই কসলাইলে তিতাই হয়, সেটার ফল এখন আপনারাই পাচ্ছেন। না সেটা এখন তার মানে কি হচ্ছে, ছাত্ররা এই পর্যন্ত যে আপনার 8 দফা দাবি ছিল, তারপরে 9 দফা, তারপরে এখন 1 দফা, 6 দফা, 1 দফা, হ্যাঁ যেটাই হোক, তো এখন 1 দফা দাবিতে তারা সফল। এখন ওইটাকে কি আপনি সাপোর্ট করতেছেন না? যে হচ্ছে কথাটা বুঝতে পারেন নাই। না, না বুঝার কি আছে? না আপনি বলছেন যে হচ্ছে ছাত্র দল, ওরা কি ছাত্র না? ওরা তো ছাত্রই ছিল, ওরা তো সবার আগে ছাত্র, তারপরে হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি। সবার উপরে তারা ছাত্র, ঠিক আছে, তাদের নীতিগত নৈতিকতা, ছাত্রলীগ কি আমাদের উপর হামলা করে নাই? সেটাই তো। যদি তারা ছাত্রই হইতো, আমার কথা বুঝেন, যদি তারা ছাত্রই হইতো, ছত্রাক না হইতো, ছাত্রলীগ ছাত্রই যদি হইতো, তাহলে আপনি এক ছাত্র হয়ে আরেক ছাত্র, আজকে আমি আপনি কেন খুশি হয়েছি? আমি আপনি এই কারণে খুশি হয়েছি কারণ আমার এক ছাত্র ভাইয়ের বুকে গুলি চলছে, হ্যাঁ। তাহলে ও এক ছাত্র হয়ে আরেক ছাত্রের গায়ে আঘাত করে কিভাবে? আপনি আমার এই প্রশ্নের উত্তর। না সে আঘাত করে কিভাবে? যারা হচ্ছে পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, তারা তো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা কাজ করবে, তাই না? তারা কখনো ছাত্র হতে পারে না, ঠিক আছে? ঠিক আছে, তার প্রশ্ন করলেন, না 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 সেটা আচ্ছা। এখন কথা হচ্ছে, এখন আমার পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপনার এখন ফিলিংস কিরকম, যে এখন দেশ পরিচালনার জন্য আপনার সাজেশনে কে আসলে ভালো হবে, বা কে কিভাবে দেশ পরিচালনা করলে ভালো হতে পারে? দেখেন, বয়সের দিক থেকে সর্বকনিষ্ঠ, মানে আমি আমার কথা বলছি আর কি। তো রাজনীতি মানে চোখের দেখা রাজনীতি আমার মনে হয় আজকেই দেখলাম আমি। আচ্ছা, রাজনীতি কি একটা দেশের জনগণ হ্যাঁ, চাইলে যে সবই পসিবল, বাস্তব অভিজ্ঞতা করে ফেললাম আজকে। অভিজ্ঞতা আজকে পেলাম। এতদিন তো বই পুস্তকে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, আর আজকে হচ্ছে বাস্তব সাক্ষী হলাম। তো আমার অনুভূতি যদি বলেন, প্রথম কথা হচ্ছে যে মনে হচ্ছে যে পরিবেশে অক্সিজেনের পরিমাণটা বেড়ে গিয়েছে, সেটাই। মুক্তভাবে কথা বলতে পারতেছি, নিঃশ্বাস নিতে পারতেছি, কথা বলতে পারতেছি, হাসি দিতে পারতেছি। আমার কেন জানি মনে হয় মানে আমি আপনাকে আপনি যেহেতু সাথে ছিলেন আমার পুরোটা সময়, যখন একটার সময় আমি আপনার কাছে গেলাম এবং আমি যখন টিভিতে, আমি টেলিভিশন চ্যানেলটার নাম অবশ্যই হাইলাইট করব, যমুনা টেলিভিশন। আমরা আমাদের এই আন্দোলনে যদি কাউকে কাছে পেয়ে থাকি গণমাধ্যম কর্মী, সে যমুনা টেলিভিশন। ওইখানে যখন হচ্ছে আমি নিউজটা দেখলাম স্ক্রলে, যে ব্রেকিং নিউজ, যে সেনাপ্রধান হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ঠিক দুপুর 2টায়। আমি কিন্তু তখনই আপনাকে প্রশ্ন করেছিলাম, ঘটনা মনে হয় ঘটে গেছে। সেটাই, অলরেডি স্বাধীনতার একটা ফিল আমরা সেটাই। আমিও তো আপনাকে তারপর বলেছিলাম যে হচ্ছে সেনাপ্রধান তো জাতির উদ্দেশ্যে সহজে ভাষণ দেওয়ার লোক না। সেটাই তো। এবং হচ্ছে আমরা মিষ্টি বিতরণের কথা বলছিলাম আপনার সামনে, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে ফোন করেছি, আমার অফিস কলিগদেরকে ফোন করেছি, সবাইকে নিউজটা দিচ্ছিলাম। তার কিছুক্ষণ পরপরই যখন হচ্ছে হাসিনা এবং হচ্ছে শেখ রেহানা এবং শেখ হাসিনা যখন পালিয়ে যাওয়ার ছবিগুলো আমাদের কাছে আসলো, তখন তো এই বিষয়টা আরো শিওর হয়ে গেলাম। দেখেন, আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছেন আমরা জানার আরো কিছুক্ষণ পর। মানে আমরা মেসেজে যত তাড়াতাড়ি পেয়েছি, তারা সেটা পেয়ে তারা তো অলরেডি হচ্ছে লাইভ কাভারেজে ব্যস্ত ছিলেন, তারা তারপরে এটা নিয়েছেন। তো আমি বলবো যে ওই যখন দেখেছি পালিয়ে গিয়েছেন, প্রথম শিওর তো হয়েছে যমুনা টিভিতে স্ক্রল দেখে 2টায় সেনাপ্রধান ভাষণ দিবেন, তখনই বলেছি যে দেশ আলহামদুলিল্লাহ স্বাধীন। এবার শুধু মৌখিক একটা ঘোষণার বাকি, অফিসিয়াল একটা ঘোষণার বাকি ছিল।
তো যখন হচ্ছে হাসিনা পালিয়ে গেছে, এটাও বাংলাদেশের চ্যানেলগুলো স্ক্রল করে প্রচার করতে শুরু করলো, এবং যারা একটা সময় দালালি করেছে আচ্ছা, বাংলাদেশে। আমার এই প্রশ্নটা আসলে ছিল যে হচ্ছে গণমাধ্যম হ্যাঁ, যে চ্যানেলগুলা, হ্যাঁ, সেই চ্যানেলগুলা মানে তাদের চেহারা পাল্টানোর বিষয়ে কিছু হ্যাঁ, যদি হ্যাঁ, বলতেন। অবভিয়াসলি বলবো। তো আপনি খেয়াল করেছেন যে আমি বাংলাদেশের যে 40টা চ্যানেল আছে, আমি উপর থেকে নিচ পর্যন্ত যাচ্ছিলাম, এর জন্য আমাকে বেশ কিছু কথাও শুনতে হয়েছে, আপনারা যারা সেখানে উপস্থিত ছিলেন। বাট আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আসলে এই যে গণমাধ্যম কর্মীরা, আসলে গণমাধ্যম কর্মীদের কি দোষ? অবভিয়াসলি গণমাধ্যম কর্মীদের দোষ না। আপনি এখন সত্য কথা বলতে গেলে যদি আপনার মুখ চেপে আপনাকে মেরে ফেলা হয়, তাহলে আপনার কিছু করার নাই। আমি দিগন্ত টিভির কথা স্মরণ করিয়ে দিতে চাই। অবভিয়াসলি জি। সেখান থেকে বের হয়ে তাহলে যমুনা টিভি কি আমাদের হেল্প করে না? ওরা কি সত্য প্রকাশ করে না? অবভিয়াসলি প্রকাশ করেছে। তো আমি সেটাই কিন্তু বলছি যে লিমিটেড, হ্যাঁ, লিমিটেড, হ্যাঁ, তারা যতটুকু পেরেছে ততটুকু প্রকাশ বাট করেছে। অন্যরা কিন্তু ততটাও আগায় আসে নাই। আপনি যদি লাস্ট এক সপ্তাহের বিশ্লেষণ দেখেন, সময় টিভির যে ভিউয়ার্স, সেটা হ্যাঁ, কমে কোথায় গিয়েছে, সেটা তার একটা চাক্ষুষ প্রমাণ। তো যেটা বলছিলাম যে আমি ওই প্রথম দিক থেকে একদম বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে আমাদের সর্বশেষ হচ্ছে এখন টেলিভিশন যেটি আছে, সেখান পর্যন্ত আসা নেওয়া করছিলাম, স্ক্রলিং করছিলাম, আসলে কে কিভাবে বিষয়টাকে প্রচার করছে। তো সর্বশেষ কিছুক্ষণ আগে এখানে আসার আগে দেখলাম যে আমাদের বাংলাদেশ টেলিভিশন এমনভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে স্ক্রল নিউজ করেছেন যে জি, জি। পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তো আমি সেটাই বলছিলাম আর কি, যে আসলে এগুলো কিন্তু আসলে বুঝিয়ে দিচ্ছিল যে মানে শেখ হাসিনার নামের আগে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, বা হ্যাঁ, এরকম কোনো যাই হোক, ট্যাগলাইন নেই। একটা মানুষ, তারপর আমরা আরেকটা জিনিস দেখেছি যে সব চ্যানেলগুলো তাদের শোকাবহ এই যে আগস্টে মাসের যে একটা কালো সিম্বল পতাকার ছিল, ব্যাচ সেই থাকে, সিম্বলটা তারা সেই তুলে সিম্বলটা ফেলেছে। তারা এবং নগদে তুলে শুরুটা ফেলছে করেছে কিন্তু বাংলাদেশ টেলিভিশন। শুরুতে। বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশনের এই হঠাৎ পরিবর্তনের বিষয়টা মানে এটার এটা পেছনে আসলে কারণ কি হতে পারে? এর কারণটা হতে পারে হচ্ছে, আমার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করার, কিছুটা কাজ করার। সেটা হচ্ছে 2018 থেকে 2020-এর মধ্যে, কোভিডের আগে বলছিলাম। তো বাংলাদেশ টেলিভিশনটা আসলে একটা সরকারি গণমাধ্যম। তো আপনার যদি ইতিহাসের পাতা ঘাটেন, বাংলাদেশের স্বাধীনতার পরে যতগুলো সরকার পতন হয়েছে বা সরকার এসেছে, তারা কিন্তু আসলে বাংলাদেশ টেলিভিশনটাকে ওইভাবেই ব্যবহার করেছে। কারণ বাংলাদেশ টেলিভিশনটা হচ্ছে সবচেয়ে পুরনো একটা চ্যানেল, আর আমাদের গণমাধ্যমের একদম শুরু সেখানেই। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন, যেহেতু এখন ডিজিটাল মাধ্যমটা চলে এসেছে সামনে, রেডিও বা বেতার থেকে আমরা দূরে আছি, তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের যে কার্যনির্বাহী ক্ষমতা, যখন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কিন্তু ইতিমধ্যে আনঅফিসিয়ালি জেনেও ফেলেছিলাম যে বাংলাদেশ টেলিভিশনের একজন রিপোর্টারের সাথে কথা বলে, হ্যাঁ, আমরা হ্যাঁ, নামটা প্রকাশ করব না, যে 11টার সময় মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা উনি হস্তান্তর চলে করেছেন, গেছে। উনি চলে গেছেন। আমরা কিন্তু এই খবরটা পেয়েছি 1টারও পরে। হ্যাঁ, তো আমি সেটাই বলছি যে বাংলাদেশ টেলিভিশনের পরিবর্তনটা আসলে কিভাবে হয়েছে। তাদের যে কার্যনির্বাহী যে সম্পাদক বা যেইভাবে কাজটা সম্পন্ন হয়, সেখানের গোড়া থেকেই তো কাজটা শুরু হয়ে গিয়েছে। তো সরকার একজন চলে গিয়েছেন, এবার আরেকজন নতুন সরকার যিনি আসবেন তার কথা মতোই চলবেন। বাংলাদেশ টেলিভিশনে ঠিক সেটাই হয়েছে, যেটা ইতিপূর্বেও হয়ে এসেছে, এবং ভবিষ্যতেও আজকে রাত্রে যদি নতুন কোনো প্রধানমন্ত্রী আমাদের সামনে আসেন, মাননীয় সেনাপ্রধান কিন্তু অলরেডি বলেছেন তিনি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। তো প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই কিন্তু তথ্য মন্ত্রণালয় গঠিত হবে, সেই অনুযায়ী সরকারি চ্যানেল তার গতিতে চলবে। এটা শুধু আমাদের দেশের চ্যানেল বলে কথা না, প্রত্যেকটা দেশের সরকারি চ্যানেলগুলোই সরকারের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। যখন ওনারা খবর পেয়েছে যে বাংলাদেশের সরকার হচ্ছে পদত্যাগ করেছেন, তারা অলরেডি হচ্ছে জনগণের পক্ষে কথা বলেছেন। আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ টেলিভিশন যমুনা টিভির সৌজন্যে 1টা থেকে লাইভ সম্প্রচার করা শুরু করেছিল, যেটা বাংলাদেশ টেলিভিশনের জন্য মানে আমি কি বলবো, এখন বললে টেলিভিশন চ্যানেলকে ছোট করা হয়, বাতাবি লেবু টেলিভিশন চ্যানেল হিসেবেই আমরা বেশিরভাগ চিনি। তো সেই চ্যানেলের কাছ থেকে এটা আমাদের জন্য আসলে খুব বড় একটা আচ্ছা, পাওয়া। এখন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখন বাংলাদেশের জনগণ তো ক্ষিপ্ত জনগণ, ঠিক আছে, অনেক তারা অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। তো তারপর এখন তাদের এই ক্ষিপ্ত অবস্থায় দেখা গেল যে কিছু কিছু থানায় তারা ভাঙচুর চালাচ্ছে, পুলিশের উপর অত্যাচার করছে। তো সেক্ষেত্রে সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি আমার এক বন্ধুর সাথে আমার কষ্টের কথাটা শেয়ার করছিলাম। বলছিলাম যে আসলে এখন যেটা হচ্ছে, আসলে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। তো উনি আমাকে বলেছেন যে পাপের কলা 16 কণা যখন পূর্ণ হয়ে যায়, পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। আচ্ছা, এখন আমার মতামত হচ্ছে কি, এখন আমি আসলে কথাটা কিভাবে বলি দেখেন,
আমি না, পুলিশ তো বিগত 16 বছর যাবত মানে সরকারের পক্ষ নিয়ে জনগণের উপর এরকম অত্যাচার এই কথাটার উত্তরটা কিছুটা ভিটিভির মতনই দিতে হয়। হয়রানি করেছে কেন হয় আমি জনগণকে। বলি, আসলে পুলিশ কি জনগণের বন্ধু না পুলিশ সরকারের হাতিয়ার? আমার এই প্রশ্নটার উত্তর না, বিগত 16 বছর যাবত আমাদের যে অভিজ্ঞতা। আমি সেটাই বলছি। আচ্ছা, পুলিশ কি গত 16 বছর জনগণের বন্ধু ছিল না সরকারের হাতিয়ার ছিল? সরকারের হাতিয়ার ছিল অবশ্যই। সো আপনি এখন এখন না, এখানে একটা এখন জিনিস হচ্ছে কি, সরকারের হাতিয়ার ছিল, এই জনগণকে এত হয়রানি এত কিছু করলো, তো তাদেরকে শাস্তি হওয়া উচিত না বলে মনে করেন আপনি? অবভিয়াসলি শাস্তি হওয়া উচিত। তবে দেখেন, এখন বললে ব্যাপারটা কিরকম হয়ে দাঁড়ায় আমি জানি না, বাট শাস্তি যেহেতু এখন সেনাপ্রধান বলেছেন যে উনি প্রত্যেকটা মানুষের বিচার করবেন, প্রত্যেকটা মানুষের দাবিগুলো তিনি শুনবেন, তা আমার মনে হয় কি এবার আইনটা নিজের হাতে তুলে না দিয়ে এবার একটু আমরা ভরসা করি না। এতদিন তো এই কথা উনি বলেছেন, আপনার কথা হচ্ছে যে উনি করে দেখাবেন কিনা সেটা আপনি জানেন না, বাট এই কথাটুকু তো বলার মতো আচ্ছা, ছিল আমাদের না। কি এখন দেখলাম যে বিগত কত দিনে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু মানে আসলো, যা যেখানে দেখা গেছে হচ্ছে সেনাবাহিনী মানুষের উপর টর্চার করতেছে, মানুষকে ছত্রভঙ্গ করে দিচ্ছে, মানুষকে পেটাচ্ছে, অনেক জায়গায় এরকম ভিডিও আমরা পেয়েছি। তো সে বিষয়টা, হ্যাঁ, সে বিষয়টা লক্ষ্য করে আমাদের কি সেনাবাহিনীর উপরে ভরসা করাটা ঠিক হবে বলে মনে করেন? এখন এটা তো আসলে খুবই একটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। এই কারণে এখন আমি প্রথমেই বলেছি যে আমার বয়স কিন্তু খুব একটা বেশি না। তো আমার উপলব্ধি বা জ্ঞান সেখান থেকে যদি বলতে চাই, আসলে আমি আপনাদের সাথে আমি এখানে আছি প্রায় আজকে 4 দিন। তো 4 দিনের মধ্যে 2 দিন আগে থেকে আপনাদের সাথে কনভারসেশন হচ্ছে, আমি সেখানে বলেছিলাম যে যদি এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করে, তাহলে আমাদের সংবিধান অনুযায়ী হচ্ছে আমাদের যে 3 বাহিনীর প্রধান আছে তারা হচ্ছে সামনে এগিয়ে আসবে। কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে এই 3 বাহিনীর প্রধান আসলে কে বানিয়ে দিয়ে গিয়েছে? সেটাই প্রশ্নটা না, সেখানে। আমাদের হচ্ছে সেনাবাহিনীর প্রধান আমি যে শেষ আছে করি। তার বিষয়ে কিন্তু আমাদের কিছু আমি একটু কোশ্চেন। শেয়ার করি। আচ্ছা, আচ্ছা, আমি একটু শেষ করি। তো এবার এই 3 বাহিনীর প্রধান যে দেশের দায়িত্ব নিবেন, উনি দেশ ছেড়ে পালিয়েছেন। আচ্ছা, পদত্যাগপত্র জমা দিয়েছেন, এটা খুবই একটা ভালো দিক। উনি চোরের মতন পালিয়ে যাননি। আচ্ছা, উনি পদত্যাগপত্র জমা দিয়ে পালিয়েছেন। তবে পালিয়েছেন। পালিয়েছে, হ্যাঁ। এবার যিনি এই জনবিরোধী নেতা, জনগণ যে আন্দোলন করেছে তার বিপক্ষে, তিনি কিন্তু এই 3 বাহিনীর প্রধানকে নিযুক্ত করেছেন। নিযুক্ত করেছেন। আচ্ছা, তো এবার তো সে বিষয়ে আমাদের কিছু সন্দেহর পারতটা একটু মানে গেছে। রয়ে গেছে, তো হ্যাঁ। এবার মহামান্য রাষ্ট্রপতি, অবভিয়াসলি উনি বাংলাদেশের রাষ্ট্রপতি, ওনার জ্ঞানের সীমা পরিসীমা এটা নিয়ে আমাদের কথা বলার কিছুই নাই। কারণ আমরা উনি আমরা এটার আরেকটা সাথে বিষয় যোগ্য। দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধান মাননীয় হচ্ছে রাষ্ট্রপতি যিনি, তো ওনার বিষয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ ওনার নীতি নির্ধারকরা যে ওনাকে যেভাবে হচ্ছে তবে যদি এই সত্যি নির্বাচিত বলতে চাই, করেছেন যদি রাষ্ট্রপতি সত্যি হিসেবে। কথা বলতে চাই, আমি কিন্তু আপনাদের সাথে যখন টেলিভিশন দেখছিলাম তখন আমি বলেছি এখন আসলে আব্দুল হামিদ স্যারকে খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, আমরা তাকে খুব বেশি মিস খুব করতেছি। বেশি মিস করছি। কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন। দেখেন, আমাদের নতুন যে মহামান্য রাষ্ট্রপতি এসেছেন, আসলে বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু কার্যকর, কতটুকু তিনি তার ক্ষমতা বলৎ করতে পারেন জনসাধারণের উপর, দেশের উপর, তার কিন্তু নজির আমাদের কাছে নাই। হ্যাঁ, আমরা দেখতে পাই। আমি যে রাষ্ট্রপতির উপরও ভরসা করে খুব একটা দেখেন, দেশ স্বাধীন করে ফেলছেন, এবার দেশের স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু হ্যাঁ, আমাদের তো একটা আছে যে মুকুট অর্জন করা সহজ, কিন্তু মুকুট রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। হ্যাঁ। এখন সেই প্রশ্নটাই সামনে আসতেছে। তো তবে একটা জিনিস কি, আমার কেন যেন মনে হচ্ছে যা হবে ভালো হবে। কেন ভালো হবে আমি বলি, যদি আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট আমাদের মনের অভিব্যক্তি প্রকাশ করছি। যদি সেনা প্রধান, মহামান্য রাষ্ট্রপতি, তারা যদি মনে করেন শেখ হাসিনার মতন তারাও পলাইতে চান, দে হ্যাভ ডু এনিথিং, তারা যে কোনো কিছু করতে পারেন। এবার এটা হচ্ছে আমার চোখের সামনে একটা শিক্ষা ভাই।
আজকের দিনটা, আজকে 5ই আগস্ট, এটা হচ্ছে আমার সামনে একটা শিক্ষা। বাংলাদেশ আরেকবার স্বাধীন হলো, কিভাবে হলো, কারা স্বাধীন করলো, এটা বোঝার পরে আমার মনে হয় না অযৌক্তিক কোনো কিছু করা প্রয়োজন। আপনি সময় নেন, আপনি সময় নেন, সুন্দর কিছু একটা করেন। আচ্ছা জনগণ আপনাদের পক্ষে থাকবে, ছাত্ররা আপনাদের পক্ষে থাকবে, দেশটা আসলেই সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আচ্ছা, যেহেতু ছাত্রদের কথা আসলো, আমরা দেখতে পাচ্ছিলাম যে বিগত 1-1.5 মাস থেকে যেসব ছাত্ররা ফ্রন্ট লাইনে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, তো সেসব ছাত্রদের তো হচ্ছে তাদের দেখলাম যে তাদের কলিজা অনেক বড়, তারা অনেক সাহসী দেখিয়েছে যে তারা এত বড় পুরা দেশকে এই নেতৃত্ব, একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে সঠিকভাবে তারা পরিচালনা করছে। তো সে বিষয়ে আপনার কি মতামত? আমি ছাত্র আন্দোলন নিয়ে শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের মুখে ভাষা, এটা এনে দিয়েছে 52তে ছাত্ররাই সালাম ভাই, বরকত ভাই, রফিক ভাই, শ্রদ্ধার সাথে তাদেরকে মানে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। হ্যাঁ, এবার আমাদের দেশ স্বাধীন করলো কারা? ছাত্ররা। আন্দোলনের উৎপত্তি স্থল সে ছাত্ররাই করে দিয়েছিল। এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন সর্বসাধারণ তো অংশগ্রহণ করেছেনই, তবে সেখানে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি। গেল 52, গেল 71। এরপরে আমি অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো না নাড়াচাড়া দিই। আমাদের দেশে সরকার পতন কিন্তু এই প্রথমবার। আপনি যদি ইতিহাসের পাতা দেখেন, আমার আপনার জন্মের লগ্ন মুহূর্তে 1999, 98 সালের কথা বলছি, 97-এর কথা বলছি, 111-এর কথা বলছি, আন্দোলনে কারা এগিয়ে এসেছিলেন? সেই ছাত্ররাই। আচ্ছা, তাদেরকে দেখেন। অন্যান্য সবকিছু বাদ দিলাম, হেফাজত, শিবির, লীগ, কর্মী, নান অফ বিজনেস, আপনি বলেছেন ছাত্র সবার আগে, আপনি সেটা দেখেন। বাংলাদেশের সরকারের পতন আজকে প্রথম না ভাই, কারা সেটাই। করেছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন, কলিজা নিয়ে কথা বলছিলেন না ভাই, ওটা কলিজা না ভাই, মানে ওদের কলিজা বড় না, ওদের পুরাটা শরীরই কলিজা। সেটাই। কেউ 2024 সালে এসে কেউ উপলব্ধি করতে পারে নাই আমাদের এই জেনারেশন যারা ফ্রি ফায়ার, পাবজিতে আসক্ত, তারা মোবাইলে ইন্টারনেটে আসক্ত, মোবাইলে ইন্টারনেটে আসক্ত, যারা কোনো কাজে লাগবে না, তারা বাংলাদেশ আরেকবার স্বাধীন করবে, এটা কেউ বলতে পারে না। এটা বলা যাবে না যে তাদের কলিজা বড় ভাই, তাদের পুরাটাই কলিজা। হ্যাঁ সেটাই। আচ্ছা, আমরা একটু বৃষ্টি হচ্ছে, আমরা একটু পজ করি।